তো আগের দিন আমরা কি কি পড়েছিলাম, মেন্ডেলস এর ল, তার ডেভিয়েশন। তো হোয়াট আর দ্য ডিফারেন্ট লস অফ মেন্ডেলস, কি কি ছিল? ল অফ ইনহেরিটেন্স এর আন্ডারে তিনটে ল ছিল। ফার্স্ট ল কি ছিল? ল অফ ডমিনেন্স। সেকেন্ড কি ছিল? ল অফ সেগ্রিগেশন। থার্ড কি ছিল? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটমেন্ট। এই তিনটে লরেরই ডেভিয়েশন আছে, যেটা থেকে নিচে কোশ্চেন আসে। কোশ্চেন আসে ডেভিয়েশন গুলোর থেকে আসে। তো এই ডেভিয়েশন গুলো আমরা যেগুলো পড়েছিলাম সেইগুলো স্টার্ট করবো আমরা। এই ডেভিয়েশনের ফার্স্টে আমরা কি পড়ে নিয়েছিলাম? ইনকমপ্লিট ডমিনেন্স পড়েছিলাম, তাই তো? সেকেন্ড কি পড়েছিলাম? কোডমিনেন্স পড়েছিলাম। থার্ড কি পড়েছিলাম? মাল্টিপ্লারিজম। মাল্টিপ্লারি পড়ে নিয়েছি। আজকে এর পরের থেকে পড়বো, রাইট? তো এইবার এই যে কোডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স, এগুলো কি ছিল? ল অফ ডমিনেন্সেরই ডেভিয়েশন, রাইট? আর মাল্টিপ্লারিজম হচ্ছে অ্যালিলের ডেফিনেশন যেটা দিয়েছিল তার ডেভিয়েশন ছিল। অ্যালিলের ডেফিনেশন কি বলেছিল? যে পেয়ার অফ ক্যারেক্টার, কন্ট্রাস্টিং ক্যারেক্টার আর অল্টারনেট ফর্ম অফ ক্যারেক্টার বলেছিল, মানে ওয়ান পেয়ার ক্যারেক্টারের কথা বলেছিল। কিন্তু মাল্টিপ্লারিলি আমরা কি দেখতে পেলাম? এবিও গ্রুপে there are four characteristic features, that is A, B, AB, O, চার ধরনের ব্লাড হতে পারে। তো সেটা মাল্টিপ্লারিজম, দ্যাট ইজ ডেভিয়েশন অফ মেন্ডেলের ডেফিনেশনে অ্যালিলের। আচ্ছা, এবার ফোর্থ যেটা ইম্পর্টেন্ট, যেটা এনসিইআরটি তে ডাইরেক্টলি লেখেনি, বাট এটা আছে, সিলেবাসে আছে। কিভাবে আছে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, যেটা আছে আগে এনসিইআরটি সেটা বলে নিই আমরা। প্লিওট্রপিজম আছে, দেখো এনসিইআরটি যাও, এই যেটা টপিকটা দেখো। নন ডিসজাংশনটা পরে বলছি, সরি। জেনেটিক্স, এই যে প্লিওট্রপি। সো হোয়াট ইজ প্লিওট্রপিজম, এটা জানতে হবে। হোয়াট ইজ প্লিওট্রপিজম? সো প্লিওট্রপিজম ইজ অ্যানাদার ডেভিয়েশন। কি বলছে? ধর এইটা একটা ডিএনএ, রাইট? এইখানে অনেকগুলো জিন আছে। সাপোজ জিন এ, জিন বি, জিন সি, রাইট? সো হোয়েন ওয়ান জিন অ্যাক্টিভেট, যখন একটা জিন অ্যাক্টিভেট হয়ে যায়, দে অ্যাক্টিভেট দ্য ফাংশনস অফ ক্লোজেস্ট জিন, মানে নিয়ারেস্ট জিনগুলোকে কি করে আপরেগুলেশন করে দেয়। মানে একটা জিন যখন অন্য জিনের এফেক্ট গুলোকে কন্ট্রোল করতে পারে, দ্যাট ইজ দ্য প্লিওট্রপিক জিন আর এই ফেনোমেনা প্লিওট্রপিজম। বাট মেন্ডেলের লতে কি ছিল? ক্যাপিটাল টি, স্মল টি, সে টলটাকেই কন্ট্রোল করতে পারে। সে কখনো এফেক্ট অফ সিডের উপরে করতে পারে না, সে সিডের কালারকে এফেক্ট করতে পারে না, পারে না। নর্মাল কি হয়, যে নর্মাল জিন, ধর লাইপেজ প্রডিউসিং জিন, সে কি করবে? লাইপেজই তৈরি করবে। সে কখনো অন্য অ্যাডজয়নিং জিনকে এফেক্ট করতে পারে না। বাট এইখানে ডেভিয়েশন এলো যে কিছু জিন দেখা যাচ্ছে, যখন ওই জিনটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সে কি করছে? অ্যাডজয়নিং জিনগুলোকে কি করছে? এক্সপ্রেস করিয়ে দিচ্ছে। সো এর আর একটা উল্টো কেস হয়, দ্যাট ইজ, তো এটা হচ্ছে তোর প্লিওট্রপিজম। সেটা আমি বলছি, আগে এটা বুঝলি। মানে প্লিওট্রপিজম কি বুঝলি? প্লিওট্রপিজমটা হচ্ছে যখন একটা জিন অ্যাক্টিভ হয়ে যায়, তখন অ্যাডজয়নিং জিনের ফাংশন গুলো কি হয়? অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো কি বলছে দেখ, সিঙ্গল জিন ক্যান এক্সিবিট মাল্টিপল ফেনোটাইপিক এক্সপ্রেশন। যখন সিঙ্গল জিন অ্যাক্টিভেটস অর এক্সিবিটস কি করে? মাল্টিপল ফেনোটাইপিক এক্সিবিশন কন্ট্রোল করছে। সাচ জিনস আর কল্ড প্লিওট্রপিক জিন। একটা গুড এক্সাম্পল এখানে আছে, যেটা আমাদের সিলেবাসেও পড়তে হবে। ফিনাইল কিটোনুরিয়া। হুম, এইখানে দেখো, এইখানে an example of this disease of phenylketonuria which occurs in the human being. So the disease caused by the mutation of gene that codes for the enzyme, নামটা কি? ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ। ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ, দিস ইজ দ্য এনজাইম দ্যাট ইজ কোডেড বাই জিন। এই জিনের মিউটেশন হয়ে গেলে, আচ্ছা এই জিনটা কি করতো?
এই জিন একটা টাইরোসিন বলে একটা কম্পোনেন্ট আছে, তাকে মেটাবলিজমে রোল প্লে করাবে, আমরা আসবো এর পরেই দেখাবো। এখানে দেখ চলে এই রোগটাই চলে, রোগটাদের ডিটেলসে পাইবো। হতে পারে, হতে পারে। এই যে এইখানে চলে আসে ফিনাইলকেটোনুরিয়া। ফিনাইলকেটোনুরিয়া ইজ গুড এক্সাম্পল, যেটা কি বলা হচ্ছে, প্লিওট্রপিজমটাকে এক্সপ্রেস করছে। কি বলছে দেখ, inborn error for metabolism is also inherited as autosomal recessive trait, because autosomal জিনে এটা হয়। অটোজোমাল জিন মিনস যে 22 পেয়ারস অফ অটোজোম সোমাটিক সেলসে থাকে, গ্যামেটিক সেলসে অটোজোম থাকে, বাট 22 পেয়ারস অফ যে অটোজোম সোমাটিক সেলসেই শুধু থাকবে এরকম নয়, গ্যামেটিক সেলস অলসো অটোজোম, বাট হ্যাপ্লয়েড ফর্মে 22 অটোজোম থাকে। গ্যামেটিক সেলে শুধুমাত্র একটা এক্স বা ওয়াই এরকম নয়, সো সেখানেও কিন্তু তোর অটোজোম থাকে, ঠিক আছে। তো যে সেলই হোক, কারণ এই ইনহেরিট করবে কি করে, দ্যাট ইজ ইনহেরিটেড থ্রু দ্য স্পার্ম এন্ড ওভাম, সো গ্যামেট দিয়েই আসবে, রাইট। So the effect of the individual lacks of enzyme that converts the amino acid phenylalanine into tyrosine. মানে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ দ্য এনজাইম, এনজাইমটার নাম কি ছিল, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। এই এনজাইমটার কাজটা কি, ইট কনভার্টস দ্য ফিনাইল অ্যালানিন টু দ্য টাইরোসিন। তাহলে ফিনাইল অ্যালানিনটা কি, একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, দেখতে পাচ্ছিস এই নামটা লেখা রয়েছে ফিনাইল অ্যালানিন, দিস ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড থেকে টাইরোসিন তৈরি হয়, কার প্রেজেন্সে, এনজাইমটার নাম কি ছিল, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। এবার যদি মিউটেশন হয়ে যায়, মানে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ তৈরি হচ্ছে না, বা ইমপ্রপার অ্যামাউন্ট তৈরি হচ্ছে, বা নন ফাংশনাল ফর্মে তৈরি, যেটা তিনটে পয়েন্ট আমরা বলেছিলাম মনে পড়ে, প্রোটিন নন ফাংশনাল, বা তৈরি হচ্ছে না, বা সাফিসিয়েন্ট তৈরি হচ্ছে না, তখন কি হবে, ফিনাইল থেকে টাইরোসিন হবে না। তৈরি না হলে কি হবে, এটা কি হবে, টাইরোসিন তৈরি হবে, হবে না। তো তার মানে এই ফিনাইল কি হবে, অকুমুলেশন জমতে থাকবে, কারণ এটা তো মেটাবলিজম হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট the phenyl alanine is accumulated and converted into phenyl pyruvic acid, ফিনাইল পাইরুভেটে কনভার্ট হয়ে যাচ্ছে। যেই ফিনাইল গুলো ভাঙছে না সেগুলো জমছে, জমে কিসে কনভার্ট হচ্ছে, ফিনাইল পাইরুভিক, মানে ফিনাইল পাইরুভেটে কনভার্ট হয়ে যাচ্ছে, বা ফিনাইল পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, ক্লিয়ার, and other derivatives. So accumulation of these, the ব্রেনের মধ্যে যাচ্ছে and results in the mental retardation, বুদ্ধি ঠিকঠাক কাজ করবে না, যেরকম এই যে মাথায় কপালে হাত দিয়ে বসছে। These also excreted through the urine because the poor absorption by the kidney, ইউরিন দিয়ে বেরোতে শুরু করবে, বডিতে পিগমেন্টেশন দেখা যাবে, জমতে জমতে বডিতে চোখ চোখ ব্ল্যাকের পিগমেন্টেশন হয়ে যাবে, বুঝেছো। তো তার মানে কি বুঝলাম, যে একটা জিন অ্যাক্টিভেট হয়ে যেতে বাকি এই যে মেন্টাল রিটার্ডেশন হচ্ছে, এই যে পিগমেন্টেশন হচ্ছে, এইগুলো কিডনির উপর এফেক্ট পড়ছে, তো এগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, অন্যান্য ফেনোটাইপ গুলো শো করছে। তো দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ প্লিওট্রপিজম। তো প্লিওট্রপিজমটা বোঝা গেল। And what is pleiotropism? When one gene activates the functions of nearest gene যেগুলো থাকে তাদের ফাংশন গুলোকে অ্যাক্টিভেট করছে, প্রমোট করে দিচ্ছে। তো এই এক্সাম্পলটা দিয়ে মাথায় থাকবে। তো এখানে এই গল্পটাই একটা ডিজিজ অলরেডি পড়া হয়ে গেল। সো ফিনাইল কেটনুরিয়া ডিজিজটা কি, ক্লিয়ারলি ফিনাইল কেটনুরিয়াতে কি হচ্ছে, ফিনাইল অ্যালানিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড, এটা কার প্রেজেন্সে, এনজাইমটার নাম কি, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইমের প্রেজেন্সে টাইরোসিনে কনভার্ট হয়। তো যদি এটা তৈরি না হয় তখন কি হবে, টাইরোসিন তৈরি হবে না, সো ফিনাইল কি হবে, জমতে থাকবে, জমার পর সেই ফিনাইল অ্যালানিন কিসে কনভার্ট হবে, ফিনাইল অ্যালানিন পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড, যেটা একই জিনিস। তো সেটা কি হবে, ডিপোজিশন হতে শুরু করবে, ডিপোজিশন শুরু হতে কি হবে, ব্রেনের জমতে জমতে ব্রেন কাজ করা ভুলে যাবে, ধীরে ধীরে পাগল পাগল ভাব এসে যাবে, মেন্টালিটি আসবে, তোর নর্মালি তোর কথা বলার এবিলিটি হারিয়ে যাবে, চিন্তা ভাবনা করতে পারবে না, ভুলতে থাকবে, এসব আসবে, পিগমেন্টেশন আসবে, ইউরিন দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ এই পাইরুভেট গুলো রিলিজ হবে, এবং কিডনির উপর এফেক্ট করবে, কিডনি ফেলিয়ারের চান্স থেকে যাচ্ছে। সো মাল্টিপল ফাংশন গুলো অ্যাক্টিভেট হয়ে গেল।
বলো। কিডনিতে এক্সক্রিট হলে মানে কিডনিতে প্রবলেম কি হচ্ছে? কিডনি তো অ্যাবজর্ব করে রিঅ্যাবজর্ব করতে পারছে না, তো কি হচ্ছে, বারবার বারবার যদি রিঅ্যাবজর্ব না করতে পারে ইউরিন দিয়ে তো পাস করছে। তো যখন ইউরিন দিয়ে যখন পাস করবে, যে নেফ্রন গুলো আছে, নেফ্রন গুলো এফেক্টেড হবে, লং নেফ্রন দিয়ে পাস করতে হচ্ছে, লং নেফ্রন দিয়ে তাকে পাস করছে। তো সেগুলো নেফ্রনকে এফেক্ট করে, ন্যারো ইয়ের মধ্যে, নেফ্রনের মধ্যে, ওয়ালের মধ্যে জমতে শুরু করে, এফেক্ট করতে শুরু করে। আর আমরা তো প্রপার ওয়াটার কনজিউম করি না সবসময়, তো কি হয়, স্লো হয়ে যায় প্রসেসটা, তখন অনেকটা এফেক্ট করতে থাকে কিডনির উপর লং টাইম। একদিন দুদিনে কিছু হয় না, বোঝা যাবে, লং টাইম এটা এফেক্ট করতে শুরু করে। তো ফিনাল কিডনোজেনটা ক্লিয়ার হলো, সো দ্যাট ইজ রিলেটেড টু প্লিওট্রপিজম। এই প্লিওট্রপিজম যেমন হলো, এরকম ঠিক আরেকটা গল্প হয়, সেটা বলতে পারবে কি? এই তো মাল্টিপল জিন অ্যাক্টিভ করে দিল, আর একটা হতে পারে অন্য জিনকে ডিঅ্যাক্টিভেটও করতে পারে। মানে একটা জিন যখন অ্যাক্টিভ হয়, অন্য জিনের ফাংশন গুলোকে স্টপ করে দেওয়া হলো, সেটা কি আইডিয়া আছে কিছু? সিলেবাসে নেই, এনসিআরটি যেন লেখেও নি। এনি আইডিয়া? এই তোরা পড়েছিস তো, বল। এই করে বোঝাই না। আচ্ছা, আমি গল্পটা বলে দিলাম, আমি পরের দিন শুনবো। গল্পটা আমি বলে দিচ্ছি। গল্পটা কি হলো, এখানে যেমন একটা জিন অনেকগুলো জিনকে অ্যাক্টিভেট করে দিল তার ফাংশনের জন্য, ওখানে কি সেই জিনটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, পাশের জিনগুলো কি হবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, চাপা পড়ে যাবে, দ্য মাস্কিং ওভার দ্য ফাংশন অফ নিয়ারেস্ট জিন। সেই ঘটনাটাকে কি বলা হয়, সেইটা আমি জানতে চাইবো নেক্সট দিন, বলবি আমার, ঠিক আছে? ঠিক অপোজিট টু প্লিওট্রপিজম হয়। হুম, ক্লিয়ার হলো? এটা বলতে হবে আমাকে, আমি বলবো না, বইতে নেই এখানে। আচ্ছা, চলে আসো। সো নেক্সট ডেভিয়েশনে আমরা চলে যাব এইখান থেকে, সেটা হচ্ছে নন ডিসজাংশন। এনসিআরটিতে ক্লিয়ারলি লেখা নেই এটা, কিন্তু বুঝতে হবে। সো হোয়াট ইজ নন ডিসজাংশন, কারণ এটা না বুঝলে তুই জেনেটিক ডিজঅর্ডার গুলো ধরতে পারবি। ল অফ সেগ্রিগেশন কি বলেছিল? ল অফ সেগ্রিগেশন মাথায় আছে, ডিউরিং গ্যামেট ফরমেশন যে ট্রেডস গুলো আছে ইকুয়ালি সেগ্রিগেট করে যায়। তার মানে ধর, কারোর বডিতে ধর 42 ক্রোমোজোম আছে, তো এখানে 21 চলে যাবে, এখানে 21 চলে যাবে, দুটো গ্যামেট ফরমেশন হবে, তাই তো? দ্যাট ইজ ল অফ সেগ্রিগেশন, এটাই বলেছিল। তার মানে এই 21 কি হোমোলোগাস ক্রোমোজোম? এই নন ডিসজাংশনটা কি? দ্য ডেভিয়েশন, যেখানে হোমোলোগাস ক্রোমোজোমটা ইকুয়ালি সেপারেট হচ্ছে না। মানে কিরকম, যখন সেল ডিভিশন হচ্ছে, দেখ আমাদের 46 ক্রোমোজোম আছে, সো 46 ক্রোমোজোমের 22 অটোজোম, and in case of male XY, right? So এটা একটা অর্গানিজম। সো ডিউরিং গ্যামেট ফরমেশন, তো গ্যামেট মাস্ট বি কি থাকা উচিত, দেখো এই তো স্পাম তৈরি হবে, তাই না? সো 22 অটোজোম এখানে থাকা উচিত, এখানে 22 অটোজোম থাকা উচিত, ইয়েস। অ্যান্ড এইখানে একটা এক্স, এখানে একটা ওয়াই, তো দিস ইজ দ্য নর্মাল প্রসিডিওর। তার মানে এখানে 23 হয়ে গেল, এখানে 23 হয়ে গেল। সো অ্যাকর্ডিং টু ল অফ সেগ্রিগেশন এটাই রুল, এটাই হয়। বাট কখনো কখনো এখানে একটু মিস্টেক হয়েছে। মিস্টেক কি হয়, হোমোলোগাস ক্রোমোজোম স্যার, যখন হোমোলোগাস ক্রোমোজোম ধরো 1 নম্বর ক্রোমোজোম, যেরকম একটা এক্সাম্পল 21 নম্বর ক্রোমোজোম, 21 নম্বর ক্রোমোজোম। সো 21 নম্বর ক্রোমোজোম এখানে কটা ছিল? 21 নম্বর ক্রোমোজোম কটা ছিল? 221 নম্বর ক্রোমোজোম। সো দ্যাট ইজ দ্য হোমোলোগাস পেয়ার। সো ডিউরিং গ্যামেট ফরমেশন কি উচিত ছিল, একটা এদিকে চলে যাওয়া, একটা এদিকে যাওয়া, এটা তো উচিত ছিল। নর্মালি সেটাই হয়, আমাদেরও তাই হয়েছে। দেখা গেল এই 21 নম্বর ক্রোমোজোম দুটো একদিকে চলে গেল। তার মানে রেজাল্টে কি আসবে, রেজাল্টে এইখানে অটোজোমের নাম্বার চেঞ্জ হবে, এখানে অটোজোমের নাম্বার চেঞ্জ হয়ে যাবে, হবে কি হবে না? দ্যাট মিনস এখানে 23 অটোজোম, এখানে কটা অটোজোম হবে, 21 অটোজোম, রাইট? সো দিস sperm contain extra
21 নম্বর অফ ক্রোমোজোম, তাই তো? মানে এই যে স্পার্মটা দেখতে পাচ্ছ, এই স্পার্মে এখন নাম্বার অফ ক্রোমোজোম কত? 24। কেন? 23 অটোজোম অ্যান্ড প্লাস এক্স বা ওয়াই যে কোনো একটা থাকবে, রাইট? তো এইবার ভাব, এই স্পার্মটা গিয়ে যদি নর্মাল একটা ওভামকে ফার্টিলাইজ করে, সো ওভাম ইজ হোমোগ্যামেটিক বিকজ এক্স এক্স, সো এভরি ওভাম এক্স কন্টেন্ট থাকবে। সো ওভামের মধ্যে তো এটা ওভাম, ওভাম মানে ওই সেকেন্ডারি উসাইড যেটা, এর মধ্যে কি রয়েছে? 22 অটোজোম অ্যান্ড এক্স। সো এখানে কি রয়েছে? 21 ক্রোমোজোম এর মধ্যেও রয়েছে। তার মানে এই যখন এটাকে ফার্টিলাইজ করবে, রেজাল্টে কি দাঁড়াবে? 45 অটোজোম, রাইট? এক্স এক্স 45 অটোজোমে কি দাঁড়ালো? এই যে 21 নম্বর ক্রোমোজোমটা তিনটে, তিনটে 21 নম্বর ক্রোমোজোম দাঁড়ালো। এইটাকে বলা হয় ট্রাইজোমি 21 or ডাউন সিনড্রোম। ডিজিজ হয়ে গেল, দেখলি? একটা জেনেটিক ডিসঅর্ডার হয়ে গেল, ডাউন সিনড্রোম। সো ডাউন সিনড্রোম কেন হলো? ডিউ টু নন ডিসজাংশন অফ 21 নম্বর ক্রোমোজোম। তো এরকম শুধু কি 21 নম্বর ক্রোমোজোম হয়? সব ক্রোমোজোম হতেই পারে। মানে একটা অফস্প্রিং এ জেনারেলি একটাই হয়, আর বেশি হলে গন্ডগোল হয়ে যাবে। একটা পর্যন্ত নিতে পারে আর কি বডি। সার্ভাইভ করতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না। হ্যাঁ, কজটা কি হলো? এই যে নন ডিসজাংশন অফ 21st ক্রোমোজোম, মানে 21 নম্বর ক্রোমোজোম, সেইটা নন ডিসজাংশন হলো। তার মানে এই কেসটা বোঝা গেল, নন ডিসজাংশন দাঁড়ালো। এবার এই নন ডিসজাংশনে আরো ঘটনা ঘটতে পারে। কি ঘটতে পারে? ধর 46 মধ্যে কি আছে? 44 অটোজোম এক্স এক্স, ওকে? সো নন ডিসজাংশন হচ্ছে। নন ডিসজাংশন কার হচ্ছে? এক্স ক্রোমোজোমের হচ্ছে। তো রেজাল্ট কি দাঁড়াবে? 22 অটোজোম দুটো দিকে চলে যাবে। এগুলো কি? এগুলো সব ওভাম। এখানে কি রয়েছে? এই যে এক্স ক্রোমোজোম দেখা গেল এদিকে দুটো চলে এসেছে, এদিকে কিচ্ছু আসেনি। হতে পারে। সো দ্যাট ইজ নন ডিসজাংশন অফ এক্স ক্রোমোজোম। সো ওয়ান ওভাম অর সেকেন্ডারি ওসাইট যেটা আমরা বলবো, দ্যাট কন্টেন্ট এক্সট্রা এক্স ক্রোমোজোম আছে, আর একটার মধ্যে কোনো এক্স ক্রোমোজোম নেই। এবার দেখ, যদি একটা স্পার্ম আসে, ফার্টিলাইজ করে, যে স্পার্মের মধ্যে কি রয়েছে? 22 অটোজোম এন্ড ওয়াই। সো দ্য রেজাল্টে কি দাঁড়াবে? 44 অটোজোম, ইয়েস অর নো? এক্স এক্স ওয়াই। নর্মালি মেল হলে কি হতো? এক্স ওয়াই হতো। মানে এই মেলটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? একটা এক্সট্রা এক্স আছে। এই যে এটা মেলই হবে ডিউ টু প্রেজেন্স অফ ওয়াই ক্রোমোজোম। অফস্প্রিং কি হবে? মেলই হবে, বাট বডিতে ফিমেল ক্যারেক্টারিস্টিক ফিচারটা থাকবে। এই রোগটার নাম হয় ক্লাইনফেল্টার সিনড্রোম। সিলেবাসে আমাদের আছে, আমরা আসবো একটা করে, সব ডিটেলস ওখানে গিয়ে শিখবো। সো ক্লাইনফেল্টার সিনড্রোম হয়ে গেল। হুম, না না না, এরকম কোনো ব্যাপার না। ডাউন সিনড্রোম মেল ফিমেল সব হতে পারে। বলছি, এবার ধর কি বললি, এইটার সময় তো, তার মানে সেটা দেখবো। ধর এখানে 22 অটোজোম এন্ড একটা এক্স ফার্টিলাইজ করলো, রাইট? সো রেজাল্ট কি হবে? 44 অটোজোম ছিল, এখানে কি হবে? 44 অটোজমই হবে। এক্স জিরো, একটা এক্স থাকছে তো, এক্স জিরো। দ্যাট ইজ টার্নার সিনড্রোম। সার্ভাইভ করবে, এ ফিমেল হবে, দ্যাট ইজ টার্নার সিনড্রোম। অ্যান্ড এই যে দুটো অফস্প্রিং তৈরি হলো না, এই দুটো অফস্প্রিং কিন্তু আর স্টেরাইল হয়ে যাবে, নেক্সট জেনারেশন আসবে না।
দে ক্যানট প্রডিউস এনি কাইন্ড অফ গ্যামেটস, রাইট? এটা গ্যামেট তৈরি করতে পারবে না। দে হ্যাভ রুডিমেন্টারি রিপ্রোডাক্টিভ অর্গান, লাইক টেস্টিস হলে টেস্টিস রুডিমেন্টারি হয়ে যাবে, ওভারি হলে ওভারি রুডিমেন্টারি ফর্মে চলে যাবে। রুডিমেন্টারি মিনস নন ফাংশনাল, তৈরি হয়েছে বাট ডেভেলপ হতে পারেনি। বুঝতে পারলে? তো এই দুটো ডিজিজ আমাদের সিলেবাসে আছে, পড়তে হবে। ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম। কজ বোঝা গেল, বেসিক কজ ইজ নন ডিজিজ জাংশন। আচ্ছা, আর একটা কেস হতে পারে, ধর এই ওয়াইটা এখানে একটা ওয়াই এসে ফার্টিলাইজ করলো, হতে পারে 22 অটোজোম ওয়াই। তখন কি হবে রেজাল্টে? 44 অটোজোম ওয়াই 0 সার্ভাইভ করবে না, মরে যাবে। হ্যাঁ, মরে গেল। হ্যাঁ, বিকজ ওয়াই ক্রোমোজোম উইথাউট এক্স ক্রোমোজোম এক্সপ্রেস করতে পারে না, কারণ ওর যে কিছু হোমোলোগাস জিন ওখানে থাকে, এক্সপ্রেস করতেই পারে না। ওই জন্য শুধু ওয়াই ক্রোমোজোম কখনো এক্সপ্রেস করতে পারে না, বাট ইন্ডিপেন্ডেন্ট এক্স ক্রোমোজোম সার্ভাইভ করতে পারবে। এই যে ধর ফিমেল হ্যাভ দ্য এক্সট্রা এক্স, তো দুটো এক্স আছে, একটা এক্স হচ্ছে কি নন ফাংশনাল, দ্যাট ইজ বার বডি। এটা থেকে কোশ্চেন আসে, বার বডিটা কি? ধর এক্স 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 ওয়াই এরকম একটা অর্গানিজম আছে অ্যালং উইথ অটোজোম। তো তো কোশ্চেন করতে পারে হাউ মেনি বার বডিজ আর দেয়ার, এই একটা বাদ দিয়ে বাকি দুটো হচ্ছে বার বডি। মেলের কোনো বার বডি থাকে না, বার বডি বলা হয় নন ফাংশনাল এক্স ক্রোমোজোম। নন ফাংশনাল মানে দুটো এক্স যদি এক্সপ্রেস করে যায় সার্ভাইভ করবে না, ওভার এক্সপ্রেশন অফ জিন হলে সার্ভাইভ হবে না। এই জন্য ফিমেলদের ক্ষেত্রে যে দুটো এক্স থাকে, একটা এক্স নন ফাংশনাল, একটা এক্সই ফাংশনাল। তো যেটা নন ফাংশনাল দ্যাট ইজ দ্য বার বডি। হোমোলোগাস ফর্মে আছে না, চুপচাপ বসে থাকে। ওই হোমোলোগাস থাকলে সুবিধাটা কি, যখন কোনো এক্স লিঙ্ক ডিজিজ হয় তো সেখানে রিসেসিভনেস, ডমিনেন্সি এইগুলো দেখাতে পারে। বুঝেছো? জেনারেলি একটা ক্রোমোজোমই মানে ফাংশনাল ফর্মে একটা ক্রোমোজোমই থাকে, এই জন্য বাকিটাকে কি বলা হয়, বার বডি। একটা ফাংশনাল থাকে, একটা থাকে না। কোথায় কোথায় নেই তো, টার্নার সিনড্রোমে তো কোনো প্রবলেম নেই তো। না না না, টার্নারে কি হবে, এটা তো ফিমেলই হলো, কিন্তু এর নর্মাল ডেভেলপমেন্ট আসবে না। নর্মাল ডেভেলপমেন্ট আসবে না মানে কি, ফিমেল যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো আসবে না। অনেকটা ছেলেদের মতো অ্যাপিয়ারেন্স হবে, তোর রুডিমেন্টারি ওভারি তো হবে, ওভার প্রোডাকশন তো হবে না, ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে না, ভয়েসটা অনেকটা ছেলেদের মতো থাকবে, ক্যারেক্টার গুলো অ্যাপিয়ার করবে না, এবং ও স্টেরাইল হয়ে যাবে। মানে সে আর নতুন করে বাচ্চা তৈরি করার এবিলিটি তার থাকবে না। কিন্তু শুধু সিঙ্গেল এগ সার্ভাইভ করতে পারে না। বুঝেছো? আচ্ছা, তাহলে এই দুটো ডিজিজ আমাদের মাথায় রাখতে হবে, ক্লাইনফেল্টার সিনড্রোম এন্ড টার্নার সিনড্রোম। মাথায় ঢুকলো? হ্যাঁ, কিন্তু যখনই রিসেসিভ জিনের গল্প আসে তখন তো তাকে ডমিনেন্ট রিসেসিভ জিনের ইয়ে হয়, যেমন থ্যালাসেমিয়া, সরি হিমোফিলিয়া। হিমোফিলিয়াতে কি হয়, একটা এফেক্টেড হয়ে আর একটা যদি ভালো থাকে, এফেক্টেডটা সাপ্রেস করে যায়, ভালো জিনটাও এক্সপ্রেস করে। তার জন্য কি হয়, ডিজিজটা আসে না, কেরিয়ার ফর্মে থেকে। আমরা দেখবো ওই রোগগুলো যখন আসবে, জেনেটিক প্র্যাকটিস করবে। আচ্ছা, বলো। যখন এক্সের জন্য ফাংশন করেছে মানে এমন কিছু আছে যে ওবামের যে এক্স ক্রোমোজোম ছিল সেটা ফাংশন ব্যবহার করবে নাকি ওয়ামের এক্স ক্রোমোজোম বলে কিছু হয় না, এক মানে সেক্স ডিটারমিনেশনের সবসময় ওয়াই ক্রোমোজোমেরই গল্প। ফাংশনাল ফর্ম যে এক্স ক্রোমোজোমটা দিচ্ছে নাকি ওবামা না না, ওরকম কোনো না, ওরকম কোনো না। আচ্ছা দেখো, আগে রোগগুলো একটু দেখে নিই, যেগুলো যেগুলো দেখলাম নাম শুনলাম সেগুলো কি এখানে আছে দেখো। ফার্স্ট অফ অল এই ডিজিজটা দেখো, ডাউন সিনড্রোমে চলে আসো। আমরা তো স্ক্যাটার্ড ফর্মে পড়ছি ডিফারেন্ট জায়গা থেকে, কারণ উচিত ছিল এক জায়গায় ভেবে সাজানো, সাজাইনি, ডিফারেন্ট জায়গায় জায়গায় দিয়েছে। তো পরে যখন এই চ্যাপ্টার শেষ হবে তখন দেখবি সব এক জায়গায় চলে এসেছে। তো ডাউন সিনড্রোম ওটা নি, হোয়াট ইজ ডাউন সিনড্রোম? দেখ, it is causes the genetic disorders the presence of additional copies of the chromosome number 21, that is trisomy 21. Why trisomy? There is 3 chromosome থাকে, তিনখানা ক্রোমোজোম থাকলে তখন তাকে বলা হয় ট্রাইজোমি। আমরা এই ট্রাইজোমিটা কি, একটু মনোজোমি কি, এগুলো একটু পরে বলে দিচ্ছি। তো this disorder first discovered by
ল্যাংডন ডাউন, এই জন্য কি বলা হয়, তার নামে ডাউন সিনড্রোম বলা হয়েছে। সো দ্য এফেক্টেড ইন্ডিভিজুয়াল ইজ শর্ট স্ট্রাকচার হবে, তার হাইট ছোট হবে। হ্যাঁ, এদের নিয়ে সিনেমা হয়ে গেছে, দেখেছিস নিশ্চয়ই, সিতারা জমিন পর, সিতারা জমিনে নেমে এসেছিল। উইথ স্মল রাউন্ড হেড, মুন শেপ ফেস, চাঁদপানা বাদান, ড্রিবলিং স্যালাইভা ভাবে, জিভ বের করে রাখে, লালা ঝরতে থাকে। ছোটবেলায় ক্রিটিনিজমের যে সিমটমস আছে না, অনেকটা ওই রকমই সিমটমস আছে। হ্যাঁ, তারপরে দে ক্যানট ম্যানিপুলেট দেয়ার ব্রেন। ধর তোর আমাকে মনে মনে রাগ হচ্ছে, যেমন রুদ্রাক্ষী রাগ হচ্ছে বকেছি বলে, মনে মনে পেছনে অনেক চলে গেছে গালাগালি দিয়ে দিতে, কিন্তু মুখে হাসি, কেন কি, ম্যানিপুলেট করতে পারে। আমার সবারই ক্যাপাসিটি আছে। বা ডাউন সিনড্রোম হলে কি হবে, ওর মনে যা আসছে তাই বলে দেবে, ও ম্যানিপুলেট করতেই পারে না। এই জায়গায় ঢপ দিল, শরীরটা খারাপ, ম্যানিপুলেট করে নিল। ডাউন সিনড্রোম হলে বলতো, স্যার আমার না ভালো লাগছিল না, আমি ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, এই জন্য ডাউন সিনড্রোম নয়, প্রুভ হয়ে গেল সে। যাই হোক, তো এরকম হয়। ফারুট টাং, হ্যাঁ, এই যে তাদের হাতগুলো, যেগুলো আঙুলগুলো আমাদের লম্বা লম্বা হয় না, ওদের হয় ক্রিসেন্ট শেপ। বাঁদরের হাত দেখেছিস, মাংকি মাংকি দেখেছিস কখনো, থাপ্পড় খাবি, ফোল্ডেড হয়, এগুলো সব কুচকানো কুচকানো হয়। ওদেরও তাই হাতটা কুচকানো কুচকানো হয়ে যায়, এবং এরা অনেক দিন বাঁচে না। আবার ইন্টারেস্টিংলি এরা কিন্তু ফাটাই। ডাউন সিনড্রোম একমাত্র জেনেটিক সিনড্রোম আমাদের সিলেবাসে আছে। থ্যালাসেমিয়া হেমোফিলিয়া আলাদা কথা, তারা তো ফাটাইল হয়। এই ডাউন সিনড্রোম, এরা কিন্তু বিয়ে থাক করতে পারে, এদের বাচ্চাও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এর বাচ্চার ক্ষেত্রে কি হতে পারে, ধর 21, 3টে 21 আছে তো, যখন গ্যামেট ফর্মেশন হলো, একদিকে দুটো একদিকে একটা চলে গেল। যদি একটার সাথে ফার্টিলাইজ হয়ে গেলো, ভদ্র বাচ্চা হয়ে গেল, মানে ভালো বাচ্চা হয়ে গেল। আর যদি আবার দুটো হয়, আবার কেসটা উল্টো। আবার দুই দুই যদি ফিউজ হয়ে যায়, তখন আর সার্ভাইভ করবে না। ওই জন্য বাচ্চা হওয়ার চান্স কম, বাট ফাটাই হয়। হুম। দেখো, ফিজিক্যাল, সাইকোমোটর অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট রিটার্ডেড হয়। মানে ফিজিক্যাল মানে বডির স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে, চোখগুলো সে চাইনিজদের মতো হয়, মানে একটু ডেভেলপমেন্টাল প্রবলেম আসে আর কি। ব্যাঙের হয়। আর আমি কি ভুল বললাম না, এটা তো সত্যি। দেখতে হবে, আমি আরো টাং মানে একটু কাটা থাকে। হ্যাঁ, মানে পুরোটা নয়, জাস্ট একটু। সাপ হচ্ছে এরকম, মানে ওরকম কিছু না। হ্যাঁ, আচ্ছা, দেখো নেক্সট ডিজিজ ক্লাইনফেল্টার সিনড্রোম, একটু আগে বলছিলাম। এখানে যেটা কি আসছে, টোটাল 47 ক্রোমোজোম, তো এক্সট্রা একটা এক্স ক্রোমোজোম আছে। এক্সট্রা এক্স ক্রোমোজোম আছে বলে এটা কি হলো 47, থাকা উচিত ছিল নর্মালি কত, 46। সো দ্যাট ইজ অলসো ট্রাইজোমি, দ্যাট ইজ অলসো ট্রাইজোমি, কারণ একটা এক্সট্রা এক্স রয়েছে। So this is the genetic disorder also caused due to the presence of additional copies of X chromosome, resulting into the karyotype that is the 47 XXY. এই ইন্ডিভিজুয়ালস গুলো কি হয়, ওভারঅল মাস্কুলাইন ডেভেলপমেন্ট হবে, বিকজ মেল হবে কারণ ডিউ টু প্রেজেন্স অফ ওয়াই ক্রোমোসোম। হাউএভার দ্য ফেমিনাইন ক্যারেক্টারও ডেভেলপমেন্ট করবে। যেমন গাইনোকোমাস্টিয়া মানে ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে, ফিমেল লাইক অ্যাপিয়ারেন্স হবে, একটু বেঁকে ঢুকে চলবে, সরু সরু কথা বলবে, এরকম ব্যাপার is also expressed, and such individuals are sterile, এরা কিন্তু স্টেরাইল। ঠিক আছে, এরপরে যারা আসবে টার্নার সিনড্রোম, তারাও কিন্তু স্টেরাইল হবে। এই যে টার্নার সিনড্রোম, such disorders cause to the absence of one X chromosome, একটা X chromosome absent, that is X0, that is 45 with X0. Such females are sterile as the ovaries are rudimentary, beside the features of including lack of the secondary sexual character। শুধু একটাই কারণ, আর একটা এক্স থাকলে গিয়েই সেগুলো এক্সপ্রেশন ঠিকঠাক করে পেত, কিন্তু ফাংশনাল একটাই হয়। আর একটা কি করে, তাকে সাপোর্ট করে। সে না থাকলে ওর ওই ফাংশন গুলো কি ড্রপ করে, ওই জন্য এক্স এক্স ফর্মে থাকে, বুঝেছো? এইটুকু বুঝলে? তো 3টে ডিজিজ ক্লিয়ার হলো। নিজেরা একবার দেখে নাও 3টে ডিজিজ, নিজেরা একবার দেখে নাও, কোন লাইন কোন ওয়ার্ড বুঝতে না পারলে বলো। এই যে মিউটেশনটা যদি ভালো করে শিখতে পারিস, 3টে মানে এই জেনেটিক্স এর 3টে চ্যাপ্টারেই মিউটেশন পাবি। ইভেন সেকেন্ড চ্যাপ্টারে গেলেও মিউটেশন পাবি, থার্ড চ্যাপ্টারে মিউটেশন আছে। মিউটেশন এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, বুঝেছিস? মিউটেশন এই ডিটেলসে এনসিইআরটি দেওয়া লেখা নেই।
ছোট ছোট জিনিস, ছোট ছোট জিনিস থাকবে, কারণ এগুলো সব ডিজিজের সাথে কানেক্টেড। এটা ডাউন সিনড্রোম নিয়ে আমাদের কানেক্টেড বলে দিলাম। ওকে, সবার ডায়াগ্রাম হয়ে গেছে? আর তোদের একটা সিলেবাস দিয়েছি, রেখে নিয়েছিস তো? নেক্সট দিন তোদের কি আছে? ইউটি টেস্ট আছে, আর তারপর উইকে কি আছে? পুরো 720, তিনটে বায়োলজি, তিনটে মনে হয় 11, আর তিনটে 12। 720টা তুই এদের সাথে বসে দিবি তখন। জেনেটিক্সে যেটুকু পড়িস সেটুকু। হ্যাঁ, তোর শরীর খারাপ বলে দে। আচ্ছা, আরেকটা মনে হয় হেলথ অ্যান্ড ডিজিজের উপরেও পরীক্ষা। হ্যাঁ, তো এখানে তো একই জায়গাটা লক্ষ্য কর, কি বলছে? The chromosomal disorder, on other hand, the cause the absence or excess abnormal arrangement of one or more chromosomes. তাহলে এগুলো কি বেসিক্যালি কোনটা বলছে? ক্রোমোজোমাল অ্যাবারেশনটাকে বলছে। ক্রোমোজোমাল অ্যাবারেশন নাম্বারের বেসিসে। So failure of segregation of chromatids during cell division or cell cycle result the gaining or loss of chromosomes called aneuploidy. সেগ্রিগেশন ঠিকঠাক না হলে কি হবে? এক্সট্রা ক্রোমোজোম আসতে পারে, বা যেটা নন ডিসজাংশন রেজাল্ট আমরা বলছিলাম, অ্যানিপ্লয়েড। অ্যানিপ্লয়েডি মানে কি? চেঞ্জেস ইন দ্য হোমোলোগাস সেট অফ ক্রোমোজোম। সো ফর এক্সাম্পল, ডাউন সিনড্রোম রেজাল্ট দ্য গেইনিং অফ এক্সট্রা ক্রোমোজোম, দ্যাট ইজ 21। সিমিলারলি টার্নার সিনড্রোমে কি হচ্ছে? রেজাল্ট লস অফ এক্স ক্রোমোজোম। আর একটা পলিপ্লয়েডি কথা বলা যায়, ফেলিয়ার অফ সাইটোকাইনেসিস। যদি সাইটোকাইনেসিস না হয়, ক্যারিওকাইনেসিস শুধু হয়ে যায়, তখন কি হবে? নাম্বার অফ 2n to 4n হয়ে গেল। 3n 3n হলে 6n হয়ে যাবে। যদি দুটো এন হয় তো 2n থেকে যাবে। তো যদি সাইটোকাইনেসিস না হয়, শুধু ক্যারিওকাইনেসিস হয়ে থেকে যায়, তখন কি হবে? the whole set of chromosome on organism, and the phenomena is the polyploidy. So aneuploidy polyploidy difference বুঝলে? হ্যাঁ, না, প্ল্যান্টের ক্ষেত্রে হয়। যেরকম তোরা দেখছিস মার্কেটে যে ভুট্টা পাওয়া যায়, এত বড় বড় ভুট্টা, ওগুলো সব পলিপ্লয়েডি করা হয়েছে, মানে মানুষ করেছে, পলিপ্লয়েডি করে দিয়েছে, ফোরেন করে দেওয়া হচ্ছে, কিন্তু ভুট্টা অনেক বড় বড় হয়ে গেছে। সো প্ল্যান্টে আমরা এক্সপেরিমেন্ট করে করে দেখি, বাট হিউম্যান বিং এর হয়। আচ্ছা, টোটাল নাম্বার অফ ক্রোমোজোম নিয়ে গল্প যেটা আছে, এবার টুক করে রিডিং দিয়ে নাও এই পার্টটা, দেন আমাদের ডিজিজ পার্টটা এই দিকে শেষ হবে, তারপর আমরা সামনে যাবো। অ্যাকচুয়ালি কি হয়, ধর এইটা একটা ডিএনএ, তো ডিএনএ তে এখানে এ, টি, টি, সি, 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 ধর এ, জি, সি, সি, এরকম থাকলো, সি থাকলো। তো এখানে কমপ্লিমেন্টারি কি হবে? টি হবে, এ হবে, এ হবে, জি, 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 টি, সি, জি, জি, জি হবে। তাই তো, এগুলো ডাবল হাইড্রোজেন বন্ড, এগুলো ট্রিপল হাইড্রোজেন বন্ড, এটা ডাবল হাইড্রোজেন, এটা ট্রিপল হাইড্রোজেন বন্ড। তো এরকম আছে, এটা ডিএনএ। তো এই যে ডিএনএটা তৈরি হচ্ছে, এবার ধর এইখানে এমআরএনএটা কি হবে? ধর এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, আর এটা হচ্ছে সি প্রাইম, এটা 5 প্রাইম। তো এমআরএনএ কি হবে বল? একটু আগেই বলেছিলাম, যেটা 5 প্রাইম টু 3 প্রাইম, ওই স্ট্যান্ডটাই অ্যাকচুয়ালি এমআরএনএ হয়ে যাবে। শুধু কি হবে? টিটা উড়ে যাবে, সব টি গুলো উড়ে ইউ হয়ে যাবে এখানে, ব্যাস। এই হয়ে গেল তোর আরএনএ। এটাই হয়। এইবার এই যে আরএনএ তৈরি হয়, এই আরএনএ তিনটাকে কি বলা হয়? জেনেটিক কোড। এই তিনটে নাইট্রোজেন বেসকে কন্টিনিউয়াসলি কি বলা হয়? এক একটা করে জেনেটিক কোড। কারণ এরা এক একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। মানে এ একটা ধরো অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারবে, এ একটা অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে, এখান থেকে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি, এখান থেকে একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি। ওকে, কি রুদ্রাক্ষী, খুশি কিসের? আচ্ছা, ধর এইখানে এক্স অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে,
এ হয়তো ওয়াই অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে, এ হয়তো এম অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে, এ হচ্ছে এন অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে। এগুলো আমি জাস্ট আরবিট্রারি নাম, এগুলো সব অ্যামাইনো অ্যাসিড দিলাম। এইটুকু বুঝলাম। এবার ডিউ টু অ্যাডিশন অর ডিলিশন অফ ওয়ান পেয়ার অফ নাইট্রোজেন বেস, ধর এইখানে আমি কি করলাম, এ আর টি অ্যাডিশন করে দিলাম, রাইট? যদি অ্যাডিশন করে দিই, রেজাল্টে কি আসবে? এইখানে একটা এ চলে আসবে না? চলে আসবে তো। এ চলে এলে কি হবে, এখন সব কোডন, প্রথম তিনটে নাইট্রোজেন বেস ঠিকঠাক কোডন থাকলো, কিন্তু এর পর থেকে এখন কোডন গুলো কি করে চেঞ্জ হচ্ছে দেখ। এই তিনটে কোডন হয়ে যাবে এসিসি, সিসিএ, জিসিসি, তো সব কোডন চেঞ্জ হয়ে গেল। তার মানে এই অ্যামাইনো অ্যাসিড গুলো আর কোড হবে না, অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে। তার মানে যেখানে অ্যাডিশন হলো তারপরের থেকে যতগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল বা যতগুলো কোডন ছিল সেগুলো সব চেঞ্জ হয়ে গেল, পুরো ফ্রেমটাই চেঞ্জ হয়ে গেল। দ্যাট ইজ দ্য ফ্রেম শিফট মিউটেশন। এটা অ্যাডিশনের জন্য হতে পারে, ডিলিশনের জন্য হতে পারে। ধর এখানে সি আর জিটা উড়ে চলে যেত, এই সি আর জিটা উড়ে চলে যেত, তখন পর 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 স্কিপ করে যেত তিনটে করে। এইটুকু বুঝলে? তো ডিউ টু অ্যাডিশন অর ডিলিশন অফ পেয়ার অফ নাইট্রোজেন বেস ফ্রম দ্য ডিএনএ, ওইখান থেকে কি হয়, পুরো ফ্রেমটা চেঞ্জ হয়। বডিতে যেখান থেকে তৈরি হয় তখন থেকে নাইট্রোজেন বেস তো বডিতে সিনথেসিস হয়, যখন রেপ্লিকেশন হচ্ছে হয়ে গেছে একটা এক্সট্রা পেয়ার। বুঝেছো? এইটুকু বুঝলে? ইউভি রে কি করে, এই যখন ফরমেশন হয় মিউটেশন করে দিতে পারে, ইউভি রে চেঞ্জ গুলো করে দিতে পারে। রেডিয়েশনটা গিয়ে যখন রেপ্লিকেশনটা চলছে, এই রেপ্লিকেশনের সময় ওই উড়িয়ে দিতে পারে, নাইট্রোজেন বেসকে কি করতে পারে, একটা মিথাইলেশন করে সরিয়ে দিবে, একটু এক্সট্রা রিয়াকশন করে সরিয়ে দিবে, সে আর জয়েন করতে পারলো না। ওই জন্য ইউভি রে, গামা রে, এক্স রে, এইগুলোতে কি হয়, মিউটেশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। এই যারা যে এক্স রে ভেতরে কাজ করে, কাজ করে না, সে সে তো করেই রিফ্লেকশনের জন্য, কিন্তু যারা বিশেষ করে ফিমেলরা খুব দেখা যায়, যারা প্রচুর এক্সপোজার অফ ইউভি রে হয়, তাদের প্রেগনেন্সি হওয়া প্রবলেম হয়। হ্যাঁ, করতে পারে। ফিমেলদের কিন্তু ওই এন্ডোমেট্রিয়াম লেয়ার গুলো আর ঠিকঠাক করে গ্রো করতে দেয় না। ক্যান্সার সেলসে কাল আমরা ক্যান্সার পড়েছিলাম, বলেছিলাম যে উই হ্যাভ দ্য প্রোটো অঙ্কোজিন, আমাদের বডিতে অঙ্কোজিন আছে, অঙ্ক পড়ি আর না পড়ি, প্রোটো অঙ্কোজিন ফর্মে আছে। তো এইখানে যদি মিউটেশন হয়ে যায়, আর কি লাইট আবার নাকি, তো এইখানে যদি প্রোটন জিন আসে, ফ্যান চলছে না বন্ধ? আচ্ছা, কি ওইদিকে আঙুল দেখাচ্ছি, ওই লাইটটা, ওখানে কোথায় লাইট? আচ্ছা, যাই হোক। অঞ্জলি, এখানে ঠান্ডা লাগছে, লাগছে না? গরম লাগছে? ঠিকটা। আচ্ছা, তো এবার ব্যাপার হচ্ছে, আহ ওই যে কি বলছিলাম, কোথায় ছিলাম, ক্যান্সার, সেই প্রোটঙ্কোজিন যদি কার্সিনোজেন, মানে ইউভি রে, গামা রে, এক্স রে, হ্যাঁ, বা তোর নাইট্রিক অক্সাইডের গ্যাস, বা 5 ব্রোমো ইউরাসিল বলে একটা কম্পোনেন্ট আছে। আরো ইন্টারেস্টিং হচ্ছে, তোরা যে বাজারের যে খাবার খাস, কোন খাবারটা বলতো? দেখি বাড়িতে মা চাউমিন বানাবে আর বাজারের চাউমিন ওরা চাউমিন বানাবে, হ্যাঁ, ওইগুলো মিউটেশন করাতে পারে। মানে ওইগুলো এক্সপোজার যদি বারবার বারবার হয়, তখন তোর কি হবে, ওই যখন রেপ্লিকেশন হচ্ছে না তখন মিউটেশন হয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য দেখবি, যখন কোনো ধর 45 বা 50 ইয়ার্স এর একজন কোনো পুরুষ বা ফিমেল জাস্ট মেনোপজ আসছে, এরকম কন্ডিশনে সে ধর মা হলো, হতেই পারে, তো তাদের বাচ্চাগুলো জেনেটিক ডিজঅর্ডার হওয়ার চান্স অনেক বেশি থাকে। কেন? কারণ যত টাইম গেছে, এই ধরনের এক্সপোজার গুলো হয়েছে, চাইতে বা না চাইতে তো হয়েছেই, তো তার বডির জিনগুলো কি মিউটেড হয়েছে, তো যখন গ্যামেট ফর্মেশন হবে সেই জিনগুলোই যাবে, তো তার বাচ্চা সেটা এফেক্টেড হবে।
ওই জন্য দেখবি যারা 9-10 বয়সে পালিয়ে বিয়ে করেছে, 7-8টা বাচ্চা, ভালো বাচ্চা, বুড়ো হয়ে বিয়ে করেছে, তার গন্ডগোল হয়েছে। তো পালিয়ে বিয়ে করবি না, দেখবি খুব খুশি হয়েছে। আর হ্যাঁ, যদি পালিয়ে যে শুনে কি হেসে পেরিয়ে গেছে। কেমিস্ট্রি ক্লাস ভালো চলছে তো? আচ্ছা, যাই হোক, তো ব্যাপারটা বুঝলে? আর কোনো ডাউট আছে? ফ্রেন্ডশিপ মিউটেশন ক্লিয়ার। আর একটা কি বললাম তোর, মিউটেশন, যেটা কার্সিনোজেন, যেগুলো প্রোটনকোজিনটাকে অঙ্কোজিনে কনভার্ট করে দেয়, তখন এই সব সেলের চেক পয়েন্টটা ব্রেক করে যায়, তখন কন্টিনিউয়াসলি সেল গ্রো করতে শুরু করে। যেটা আমরা আগের দিন পড়েছিলাম, মনে পড়ে তো? কাল রাত্রেই পড়েছিলাম আই থিঙ্ক। কাল রাত্রে কি বলেছিলাম বল দেখি, ক্যান্সার সেলের প্রপার্টি গুলো দেখি। রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী তো পড়ে নেবে, তো মহান ব্যক্তি, বলে ফেল। অর্চিষা বল। বেনাইন টিউমার ক্যান্সার নয়, যেটা ম্যালিগনেন্ট সেটাই ক্যান্সার। সেই ক্যান্সারের প্রপার্টিটা কি ছিল? মানে একটা নর্মাল সেল আর একটা ক্যান্সার সেলের ডিফারেন্স কি? কন্ডিশনটা বেশি হয়, তারপরে সার্কুলেশন করে আর টিউমার, বেনাইন টিউমার করে না, স্প্রেড করে স্প্রেড করে ইনভেডিং হয় এবং মেটাস্ট্যাটিক প্রপার্টি আছে। আরেকটা যে বলেছিলাম, কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টিটা লুজ করে ফেলে। সেটা তো দুটোতেই হয়। দুটোতেই হয়, কিন্তু এটাতে মেটাস্ট্যাটিক প্রপার্টি চলে আসে, ইনভেডিং প্রপার্টিটা চলে আসে। এটা কার্সিনোজেনিক এক্সপোজারে হয়। যাই হোক, আছে, জন্মের থেকে আছে, কি করবি? ডিলিট হয়নি, কারণ এরকম প্রচুর জিন আছে, ভুলভাল জিন বডিতে এরকম রয়ে গেছে, ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। হ্যাঁ, হয়তো প্রোটনকোজিন ইনহিবিটর, মানে একজন কোনো ক্যান্সার হয়েছে কারো, তার বাচ্চার ক্যান্সার হবে এরকম ব্যাপার না। হ্যাঁ, ফ্যামিলিতে 20% কেস হয় ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার ক্যান বি ইনহেরিটেবল হতে পারে। ওই জন্য এখন তো তো ন্যাকো থেকে স্কুলগুলোতে সব ভিজিট করে ফিমেলদেরকে শেখাচ্ছে, মানে বিশেষ করে তো যারা সিবিএসসি বোর্ডের স্কুলগুলোতে দেখায় যে এটা সেলফ ডিটেক্ট করে নেওয়া যায়। মানে ব্রেস্টে হাত দিয়ে দিয়ে দেখতে হবে কোনো লাম্পের মতো কোনো স্ট্রাকচার গ্রো করছে কিনা। এটা কাদেরকে দেখা উচিত? যাদের পরিবারে ব্রেস্ট ক্যান্সার ছিল, ওর দিদা বা তার মা বা তার কোনো জেনারেশন, 2-4টে জেনারেশন আগে কোনো হিস্ট্রি থাকলে তাদের অনেক সজাগ থাকা উচিত, কারণ ওই জিনটা মিউটেড হয়ে ফাংশনাল হয়ে গেছে। এবং ওটা যদি আর্লি ডিটেকশন হয়, ওই লাম্পের মতো স্ট্রাকচার যদি থাকে, ডক্টর দেখে ওটাকে কেমো বা রেডিওথেরাপি দিয়ে ওটাকে ডিস্ট্রয় করে ঠিক করে দিতে পারে। মানে সেটা ছড়িয়ে পড়েছিল, ছড়িয়ে পড়েছিল, মেটাস্ট্যাটিস হয়েছিল। তো মেটাস্ট্যাটিস হয়েছিল বলে কিছু সেল অন্য জায়গায় গিয়ে চুপচাপ বসছিল, হঠাৎ করে সে এবার প্রলিফারেট করা স্টার্ট করেছিল। কিছু কিছু হঠাৎ করে হয় না, সবকিছু স্টিমুলেশন লাগে। এই হঠাৎ করে কি তুই ফাঁকিবাজি হয়েছিলিস যখন 9-10-এ পড়তিস? তখন তো ভালোই পড়তিস। তো তখনও পড়তিস না, তার আগের থেকে পড়তিস না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইটুকু বুঝলি? ওকে, চলো। তো মিউটেশন ক্লিয়ার হলো, ডিসঅর্ডার গুলো ক্লিয়ার হলো, পেডিগ্রি পরে পড়বো। আচ্ছা, এইবার এই জায়গাগুলো, আচ্ছা মেন্টাল ডিসঅর্ডার গুলো পড়ি, পেডিগ্রিটা পরে আসবো। পেডিগ্রি অ্যানালাইসিস থেকে কোশ্চেন আসে কিন্তু, পেডিগ্রি খুব ইন্টারেস্টিং। আমি দুটো জিনিস বলে দেবো, দুটোতেই শেখা হয়ে যাবে, এত সোজা জিনিস। পেডিগ্রি পড়বো নাকি রোগগুলো শেষ করে, রোগগুলো শেষ করে নি, 3-4টে রোগ আছে পড়ে নি। কালার ব্লাইন্ডনেস পড়ে নি, থ্যালাসেমিয়া, হেমোফিলিয়া, এই চারটে আগে 3টে পড়ি। আচ্ছা, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া। থ্যালাসেমিয়াটা কি? এটা অটোজোমাল ডিজিজ। থ্যালাসেমিয়া একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। রিসেসিভ কথার মানে কি? কেরিয়ার ফর্মে থাকলে সে এক্সপ্রেস করবে না, যদি ডমিনেন্ট থাকতো তখন এক্সপ্রেস করে যেত। মাথায় ঢুকলো? আমাদের সিলেবাসে সব রিসেসিভ ট্রেটই আছে। তো সুতরাং একটা তোর ক্ষেত্রে বাঁচোয়া হয়ে গেল, যে রোগগুলো আছে অটোজোমাল না সেক্স লিঙ্ক জানলেই হবে, রাইট? আচ্ছা, তো এক একটা রোগ আসি, প্রথমে আমরা আসি থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কি হয়? দেখ, আমরা একটু আগেই বলেছিলাম আরবিসি, রেড ব্লাড সেল। এই রেড ব্লাড সেলের কির মধ্যে কি রয়েছে? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কি আছে? একটা হিম, আর একটা কি আছে? গ্লোবিন রয়েছে। এই গ্লোবিনটা কি? একটা প্রোটিন। এটা কি আয়রন ছিল? এই প্রোটিনটা দুটো
টু আলফা চেন ছিল, বলেছি একটু আগে, টু আলফা চেন, টু বিটা চেন ছিল। এই যে আলফা চেন এর মধ্যে কতটা অ্যামাইনো অ্যাসিড ছিল? 141 অ্যামাইনো অ্যাসিড। আর বিটার মধ্যে কি ছিল? 146 অ্যামাইনো অ্যাসিড। এইটুকু হিসাবটা মাথায় রাখতে হবে, সব জায়গায় লাগবে। ওকে, এবার দেখা গেল, এই জন্য অ্যাকচুয়ালি পড়ে নেওয়া উচিত পরের চ্যাপ্টারটা আগে, মলিকুলার বেসিসটা পড়লে এগুলো বোঝা ইজি হয়ে যাবে। এমন করে সিলেবাস সাজিয়েছে এরা, আর স্কুলগুলো পরীক্ষা আগে যেন এটা করতে হচ্ছে বাধ্য হয়ে। আচ্ছা, কারণ তোরা এখন কোডন কি বুঝিস না, এখন কোডন বোঝাতে হবে। এবার দেখ কি হচ্ছে, দেখ একটু বেসিক ছোট্ট করে বলি। এই ধরো মেসেঞ্জার আরএনএ তৈরি হয়েছে, এমআরএনএ। এই এমআরএনএ তে এই যে তিনটে তিনটে নাইট্রোজেন বেস বলেছিলাম, মনে পড়ে একটু আগে, তাকে কোডন বলেছিলাম, এক একটা করে অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে। তো এইরকম তিনটে কোডন আছে যারা অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারে। তারা কারা? তারা হচ্ছে ইউএজি, ইউজিএ, ইউএএ। এই তিনটে হচ্ছে স্টপ কোডন। সো হোয়াট ইজ কোডন? কোডন হচ্ছে ট্রিপলেট অ্যামাইনো অ্যাসিড, ট্রিপলেট অফ নাইট্রোজেন বেস। তিনটে নাইট্রোজেন বেস দিয়ে তৈরি হয়, যারা এক একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে ডিউরিং ট্রান্সলেশন। যখন ট্রান্সলেশন হয়, যখন প্রোটিন সিনথেসিস হয়। এবার যখন প্রোটিন সিনথেসিস হয়, এই যে তিনটে দেখলে তিনটে কোডন কি কি বললাম, ইউএজি, ইউজিএ, ইউএএ, এই তিনটে কি হচ্ছে? স্টপ কোডন। এই তিনটে এসে গেলে কি প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যায়, কারণ এদের এগেনস্টে কোনো টিআরএনএ নেই যে অ্যামাইনো অ্যাসিড ক্যারি করে নিয়ে আসতে পারে। এই কেন কোশ্চেনটা আসছে, তার কারণ তখন ট্রান্সলেশন জানো না, তাই আসছে। এই জন্য ট্রান্সলেশনটা আগে শেখা উচিত। কি করবো আমি, বোঝাবো কি করে? এখন ট্রান্সলেশন বোঝাতে গেলে হিস্ট্রি পুরো প্রচুর। শুধু এইটুকু মাথায় ঢুকিয়ে নে, এই তিনটে স্টপ কোডন যখন মলিকুলার বেসিস পড়াবো তখন সেখানে এগুলো বোঝাবো। কোডন কি, কোডন কিভাবে কাজ করে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। ওই চ্যাপ্টারটা আরো ইন্টারেস্টিং, যারা মুখস্থ করবে তাদের জন্য রুদ্রাক্ষী খুব ইন্টারেস্টিং নয়। আচ্ছা, তো ইউএজি, ইউজিএ, ইউএএ, এই কোডন যদি চলে আসে, এইটুকু মাথায় রাখো, প্রোটিন সিনথেসিস কি হবে? স্টপ হয়ে যাবে। ঠিক আছে? এবার এই ধর, এই আলফা চেন কটা অ্যামাইনো অ্যাসিড আছে? 141 অ্যামাইনো অ্যাসিড আছে। তার মানে জেনেটিক্যালি আমাদের জিন কি করেছে? 142 কোডনে এই একটা কোডন রেখে দিয়েছে, তাই সেখানে স্টপ হয়ে গেছে। তার 1 নম্বর থেকে স্টার্ট করে যখন 141 পর্যন্ত এলো, আর এই 142 তে, 142 কোডনে এইরকমই কেউ না কেউ একজন আছে, যার জন্য কি প্রোটিন সিনথেসিস ওখানে স্টপ হয়ে যাচ্ছে, পলিপেপটাইড সিনথেসিস স্টপ হয়ে যায়, স্টপ কোডন বলা হয় এগুলো। সেই জন্য 141টা অ্যামাইনো অ্যাসিড জয়েন হয়ে যাওয়ার পর আর অ্যামাইনো অ্যাসিড জয়েন হয় না। এটা আলফাতে। বিটাতে হলে কি হবে? 146 পর্যন্ত যাবে, তারপর স্টপ, মানে একটা রেগুলেটর চাই, স্টপ করতে হবে, তো কন্টিনিউয়াসলি অনেক বেশি তৈরি হয়ে যেতে পারতো। বা আরবিটারি একটা আরবিসিতে হিমোগ্লোবিন 146টা আর একটাতে 180টা হয়ে যেতে পারতো। জিন ডিসাইড করে দিয়েছে যে না, 141-এর পর একটা স্টপ কোডন থাকবে। সেই স্টপ কোডন থাকলে কি হবে? আমার প্রোটিন জিনিস সেখানে বন্ধ হয়ে যাবে, রেগুলেটর। যেমন ঘড়িতে টাইম বেজে গেলে আমি দরজা বন্ধ করে তখন ভাগিয়ে দেবো, স্টপ। কারণ একটা রেগুলেটর আছে, মাথায় ঢুকলো। এবার যদি কোনো কারণে এই স্টপ কোডনটা সামনে চলে আসে, একটু এগিয়ে হয়ে গেল, হতে পারে কিরকম হতে পারে? ধর এ ইউজি ছিল, এইখানে ইউ এর মাঝখানে এ চলে এলো, তো কি হবে? ইউএজি চলে এলো। তো যদি কোনো কারণে স্টপ কোডন একটু আগে, ধর 120, 121-এ গিয়ে 100 বা 21 নম্বর অ্যামাইনাস মানে কোডনটায় কি দেখা গেল? এরকম একটা স্টপ কোডন তৈরি হলো ডিউ টু দা পয়েন্ট মিউটেশন। তখন কি হবে? সিনথেসিস কত দূর হবে? 121টা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে থেমে যাবে। তাহলে স্টপ কোডনটা যদি কোনো কারণে আগে চলে আসে ডিউ টু মিউটেশন, তো লেন্থ অফ আলফা চেন আর বিটা চেন কি হবে? রিডিউস হয়ে যাবে। এবার তুই ভাব, এই ঘরে ধর আমার 30 ফুট লম্বা আছে, তো 30 ফুট লম্বা মানে 30 ফুটের রড আছে একটা ভেতরে, তাই তো? এটা শুধু ইট দিয়ে তো নেই, রড, বালি, সিমেন্ট দিয়ে সব আটকানো রয়েছে। এবার আমি রডটা ছোট করে দিলাম, 30 ফুটের জায়গায় 18 ফুট করে দিলাম, কি হবে? রডটা ছোট হয়ে যাবে, আর নইলে কি ভেঙে পড়বে, কিছুটা তো হবে। ঠিক তেমন এইখানে যদি কোনো কারণে মিউটেশন হয়ে স্টপ কোডনটা একটু আগে চলে আসে,
তখন লেন্থ অফ আলফা চেন এন্ড বিটা চেন, আলফা হলে আলফা চেন, বিটাই হলে বিটা চেন রিডিউস হবে। তখন ডিফর্মড আরবিসি তৈরি হবে। আরবিসির এই মানে আরবিসির এই ডিসকয়েডাল শেপটা, সুন্দর শেপটা থাকবে না, একটা ডিফর্মড একটা আরবিসি তৈরি হবে, এটা এরকম আরবিসি তৈরি হয়ে যাবে। তো এরকম ডিফর্মড আরবিসি তৈরি হলে কি হবে, সেই সিকল সেল অ্যানিমিয়ার যে প্রবলেম আসছিল এখানেও সেম প্রবলেম হবে, ক্যারিং ক্যাপাসিটি অফ অক্সিজেন কমে যাবে। যদি আলফা চেনের প্রবলেম হয় তখন আলফা থ্যালাসেমিয়া, যদি বিটা চেনের প্রবলেম হয় তখন তাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া। তো দ্যাট ইজ অটোজোমাল ডিসঅর্ডার, কারণ অটোজোমের মধ্যেই জিনগুলো থাকে, বুঝলে, 16 নম্বর ক্রোমোজোমের জিনগুলো থাকে। তো তার জন্য এটা কি বলা হয়, অটোজোমাল ডিসঅর্ডার। এইটুকু বুঝলাম। এইবার এইখানে জেনেটিক্স কি করে কাজ করে। হ্যাঁ, হ্যাঁ, আমরা থ্যালাসেমিয়া বলছি, তো জেনেটিক্স কি করে কাজ করে? আরে ভাই, সিকেল সেলে তো হিমোগ্লোবিনটা জিন থাকে, সিকেল সেল আর এর একই গল্প, একই তো, হিমোগ্লোবিন নিয়েই তো খেলাধুলো হচ্ছে এখন। তো এইটুকু বুঝাচ্ছ তো, যে থ্যালাসেমিয়ার কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার তো, যে আলফা চেন বা বিটা চেন তার নির্দিষ্ট লেন্থ যদি না পায় ডিউ টু মিউটেশন, আগেই লেন্থটা ছোট হয়ে যায়। তো আগে মানে বার থ্যালাসেমিয়া বলবো, হ্যাঁ, ডক্টরটা যদি পরে চলে যায় মানে স্টপ কোডনটা পরে জেনারেলি যাবে না, ও তো আগের থেকেই থাকে। পরে শিফট হয়ে যায় মানে 146 এর জায়গায় তুমি 149 এ চলে গেলো, ওটাও কি তাহলে ও যাবে কি করে, 146 ই তো মানে আছে। তুই 146 এ তো প্রি ডিসাইডেড আছে আর। আচ্ছা হ্যাঁ, এটা ভালো কোশ্চেন, যদি মিউটেশন হয় সেটা আবার অ্যাক্টিভ, মানে স্টপ কোডন না হয়ে নর্মাল ভালো কোডন চলে আসে, ঠিক আছে, তবে সেটা আরো একটু এগিয়ে যাবে, থিওরিটিক্যালি এগিয়ে যাবে। বাট টিল নাও এরকম দেখা যায়নি যে লেন্থ বেড়ে গেছে, কিন্তু লেন্থ কমেছে দেখা গেছে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে লেন্থ কমে যায়, যেমন কার লেন্থ কমে যায়, আলফা চেন বা বিটা চেন, যে কোনো একটাই হয়, মানে দুটো একটা বডির মধ্যে হয় না। ইদার, কারণ দুটো মিউটেশন হয় না, একটা মিউটেশন হলে তার এফেক্ট সামলাতেই বডি হিমশিম খেয়ে যায়, দুটো হলে কন আর বাঁচবে, হয় না। কেন হয় না, দুটো হলে সার্ভাইভ করবে না, এতটাই স্কুইজ হয়ে যাবে আর অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি একেবারেই প্রায় লেস চলে যাবে। আচ্ছা, থ্যালাসেমিয়া কি করে, এবার থ্যালাসেমিয়া প্রিভেন্ট করব কি করে, এইখানে চলে আসছে কিছু ক্রস, ছোট ছোট ক্রস আমাদের জানতে হবে। জেনেটিক কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট, বুঝলি, বিয়ের আগে কুষ্টি মেলাবের আগে এইটা থ্যালাসেমিয়া টেস্ট করে নিতে হবে, বুঝলি রুদ্রাক্ষী, পুষ্টি বিচার না করে কি করবি, থ্যালাসেমিয়া বিচার। আচ্ছা, এটা অটোজোমাল ডিজিজ যেহেতু, সো মেল আর ফিমেলের ক্ষেত্রে কি হবে, দেখ, অটোজোমাল ডিজিজ আমি কি করলাম, ক্যাপিটাল এ আর স্মল এ লিখলাম, এটা কি হেটেরোজাইগাস স্টেট। তো হেটেরোজাইগাস স্টেট যদি হয়, তার মানে এইটা, এটা হচ্ছে, এই ক্যাপিটাল এটা হচ্ছে অ্যাফেক্টেড আমি ধরলাম, আর স্মল এটাকে ধরলাম অ্যাফেক্টেড নয়, বা তোরা এরকম নর্মালি এইচবি প্লাস এইচবি লেখাও যায়, ঠিক আছে। তো এইটাকে আমি কি লিখলাম, হেটেরোজাইগাস, তার মানে কি ক্যারিয়ার, কি ক্যারি করছে, অ্যাফেক্টেড জিন ক্যারি করছে, মানে একটা ক্রোমোজোমে জিন অ্যাফেক্টেড আছে আর একটা ক্রোমোজোম অ্যাফেক্টেড নয়, মানে কেরিয়ার, কেরিয়ার মানে কি, তার বডিতে সে জিনটা ক্যারি করছে কিন্তু সে থ্যালাসেমিক নয়। আবার স্মল এ এটা কি হয়ে যাবে তখন, নর্মাল, মানে এর কোনো ডিজিজ নেই। আবার ক্যাপিটাল এ এ হচ্ছে অ্যাফেক্টেড, এ রোগী, বুঝেছো। তো এটা যেহেতু অটোজোমাল ডিজিজ, যে কোনো অটোজোমাল ডিজিজ হয়, মেল ফিমেল এই ক্রাইটেরিয়াই থাকবে, মেল হোক অর ফিমেল এই ক্রাইটেরিয়াই থাকবে, মাথায় থাকলো। এক্স লিঙ্কড হলে কেসটা একটু আলাদা হতো, এক্স লিঙ্কডে মেল কেরিয়ার হয় না, কারণ এক্স লিঙ্কডে মেলের ক্ষেত্রে কি হয়, একটা এক্স ক্রোমোজোম, তো একটা এক্স ক্রোমোজোম থাকার জন্য সেটা যদি অ্যাফেক্টেড হয়, তাকে সাপ্রেস করার জন্য আর এক্স ক্রোমোজোম নেই, ওয়াই আছে, তার জন্য মেল কখনো কেরিয়ার হয় না ফর হিমোফিলিয়া, ফর কালার ব্লাইন্ড, কালার ব্লাইন্ডনেস হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্কড, সেখানে মেল হয়তো রোগী হবে বা মেল ভালো হবে, সুস্থ হবে। সুতরাং আমাদের মধ্যে কারণ নেই মানে আমরা সুস্থ ছেলেগুলির কথা বলছি, সেখানে ফিমেলটা কি হতে পারে, কেরিয়ারও হতে পারে, রোগীও হতে পারে, আর হেলদি হতে পারে।
এটা পরে আসছে। এবার তোকে বলা হলো দুটো কেরিয়ার মেল আর ফিমেলকে বিয়ে দিন, কি কেস হতে পারে, প্রবাবিলিটি। তার মানে কি হচ্ছে, সেই ট্রেন ক্রস করতে হবে, ক্যাপিটাল এ স্মল এ, তাহলে এটা কেরিয়ার, ক্যাপিটাল এ স্মল এ কেরিয়ার, তাহলে এটা ছিল মেল, এটা ছিল ফিমেল। এদের যদি বিয়ে দিয়ে দেওয়া হয় কি আসবে, একটা ক্যাপিটাল এ আসবে, একটা ক্যাপিটাল এ স্মল এ কন্ডিশন আসবে, মানে এটা দুটো আসবে, তাই তো। আর এটা স্মল এ আসবে, এই তো আসবে। তার মানে কি আসবে, এইটা, আচ্ছা অনেকে বুঝছে না, আমি শর্ট করছি বলে বুঝছে না হয়তো, আমি ক্রস করে দেখাই। সো ক্রস করে নাও, এদিকে মেল সাইন দিয়ে দাও, এদিকে ফিমেল সাইন দিয়ে দাও। মেলে কি ছিল, ক্যাপিটাল এ স্মল এ, ফিমেল কি ছিল, ক্যাপিটাল এ স্মল এ। তার মানে কি দাঁড়াচ্ছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ স্মল এ স্মল এ। তো তার মানে কি দাঁড়ালো, যারা ক্যাপিটাল এ তারা কি ছিল, হেলদি নাকি রোগী, অ্যাফেক্টেড ছিল। তার মানে এইটা এখানে পুরো অ্যাফেক্টেড, এই দুটো কি কেরিয়ার, এটা কি ছিল, নর্মাল। তার মানে এখান থেকে কোশ্চেন কি জানতে চাইবে, হাউ মেনি পার্সেন্টেজ অফ অফস্প্রিং অ্যাফেক্টেড। তো কি হবে, 1/4, 25% কি হবে, অ্যাফেক্টেড হবে, 50% কি হবে, কেরিয়ার ডিজিজটা ক্যারি করছে, 25% কি হবে, হেলদি। এইটুকু বুঝলাম, এটা করতে পারবে। এইবার আমি তোমাদের ছোট করে কোশ্চেন দিই, রাম আর সীতা। তো রাম ছিল, হ্যাঁ, এই স্পেলিংটা চেঞ্জ করে নাহলে আবার কোশ্চেন চলে আসবে, মানে কপিরাইট, তাই না। আরে কপিরাইট ইস্যু হয়ে যাবে না, রাম মানে বড় এখন ইস্যুর ব্যাপার আছে, বুঝলি না। খান স্যার বলেছিল বলে তার মোটামুটি বিল্ডিং ভেঙেই ফেলেছে, শুনেছিস তো। তো চেঞ্জ করে দিলাম, একটু কপিরাইট চেঞ্জ করলাম। ধর এইরকম একটা, এ হচ্ছে মেল, মেল বলে দিলাম, হ্যাঁ, এ ফিমেল, ওকে। তো কি দেখা যাচ্ছে, এ হচ্ছে হেলদি, আর সীতা এ হচ্ছে কি, কেরিয়ার। এদের বিয়ে থা হলো। এবার বলো, এর যে অফস্প্রিংটা আসবে, পার্সেন্টেজ অফ অ্যাফেক্টেড কত হবে, 0%। অ্যাফেক্টেড পার্সেন্ট কি হবে। তো তার মানে কি, হেলদি মানে কি ছিল, ক্যাপ স্মল এ, আর কেরিয়ার মানে কি ছিল, ক্যাপিটাল স্মল এ। তো তার মানে এর ক্রস করলে কি দাঁড়াচ্ছে, স্মল এ, এদিকে কি আসছে, ক্যাপিটাল স্মল এ, তাই তো। এটা মেল, এটা ফিমেল। সো ক্যাপিটাল স্মল এ, ক্যাপিটাল এস, আচ্ছা, ক্যাপিটাল স্মল এ, এটা স্মল এ স্মল এ স্মল। তাহলে 50% কি আসছে, কেরিয়ার, 50% কি আছে, হেলদি। এই জন্য বিয়ে করার আগে কি করতে হবে, সীতাকেও চেক করতে হবে, রামকেও চেক করতে হবে। দুটো কেরিয়ার হলে তার যে বাচ্চা 25% এফেক্ট হওয়ার চান্স ছিল। কিন্তু যদি সীতা কেরিয়ার বা রাম কেরিয়ার যেই কেরিয়ার হোক, একটা কেরিয়ার যদি হেলদির সাথে বিয়ে করে, জেনারেলি তার বাচ্চা এফেক্টেড হবে না, সে কেরিয়ার হতে পারে, বুঝলে। সো দ্যাট ইজ দ্য জেনেটিক কাউন্সিলিং, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুঝলে। তো এটা করে নেওয়া দরকার আছে। তো এইরকম কেস তো দিতে পারে, যেরকম এবার ব্লাড গ্রুপিং এ দিয়েছিল কোশ্চেন, তো তোদের বেলায় এরকম দিতে পারে। সেম ভাবে আরেকটা আসছে, হিমোফিলিয়া। হিমোফিলিয়া, ফিলিয়া মানে ভালোবাসা, রক্তের প্রতি ভালোবাসা, বুঝলি। কাটলে আর থামবে না, ভালোবাসা গড়িয়ে বেরিয়ে যাবে, বুঝলি, হাত দিয়ে পুরো গড়গড় গড়গড় করে বেরিয়ে যাবে কেমন। আর বাধা দেওয়ার কেউ নেই তো, ভালোবাসায় বাধা দেওয়া যায়, বাবা বলছে এটা করিস না, না না আমি এটাই করবো, ভালোবাসা করে উঠে দাঁড়িয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে হিমোফিলিয়াকে কি হয়, যে টোটাল যে ফ্যাক্টর গুলো ছিল, টোটাল 13 ফ্যাক্টর থাকে যেটা ব্লাড কোয়াগুলেশন করে, তার মধ্যে ফ্যাক্টর 8
আর ফ্যাক্টর 9, এই দুটো ফ্যাক্টর অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বলা। তো এই ফ্যাক্টর 8 আর 9 যদি যদি কোনো কারণে মিউটেশন হয়ে যায়, ইদার এটা বা ওটা, ঠিক আছে, তখন কি হবে? ফ্যাক্টর 8 এন্ড ফ্যাক্টর 9 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এই ফ্যাক্টর দুটো আমাদের বডির জিনের মধ্যে আছে, তাই এগুলো তৈরি হয়, আমাদের ব্লাড কোয়াগুলেশন হয়। যদি কোনো কারণে কোনো একটা ফ্যাক্টর মিউটেশন হয়ে যায়, ইদার ফ্যাক্টর 8 জিন অর ফ্যাক্টর 9 জিন মিউটেশন হয়ে যায়, তখন কি হবে? ব্লাড কোয়াগুলেশন আর হবে না, হিমোফিলিক ফ্যাক্টর। তো ব্লাড কোয়াগুলেশন আর হবে না, কন্টিনিউয়াসলি কি হবে? কোনো জায়গায় রাপচার হলো, কেটে গেল, ছিঁড়ে গেল, কি হবে? ব্লাড বেরোতেই থাকবে। হ্যাঁ, তাকে সেই জন্য তাকে মানে সবসময় সেইভাবে প্রিকশন নিয়ে থাকতে হবে। না স্যার, একবারে না, স্পট মানে কি, বেরোতে তো 2-4-5 মিনিট সময় লাগবে, তারা কিট নিয়ে রাখে, কোনো সময় কেটে গেলে সেটা থেকে বাইরে থেকে এমন স্টিচ ফিচ দিয়ে যাতে ব্লাড বেরিয়ে গেলে। আর এই যে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টে মানুষ মরে যায়, তার কজ হচ্ছে ব্লাড লস, আর কিছুই না। অর্গান ফরগান গুলো একটু ভয় পেয়ে গেছে, ধমকে গেছে, কিন্তু রক্ত বেরিয়ে গেলে আর অর্গান চলে গেলে রক্তটাকে ঠিক করতে। ম্যাক্সিমাম যে ডেথ হয় বাইকে, বাইক ডেথ হয়, কি হয়? আছাড় খেয়ে পরে এই হাফ ট্রেন করে উঠে চলে যায়। আর এইখানে যায় আমাদের কি ভেন, কি আর্টারি যায় বলো? সাবক্লেভিয়ান আর্টারি। সাবক্লেভিয়ান আর্টারি মিনিটে 1 লিটার ব্লাড নিয়ে যায়। হ্যাঁ, 1 লিটার ব্লাড ইন আ মিনিট, 1 মিনিটে 1 লিটার ব্লাড ক্যারি করে। তো 5 মিনিট তোরাতে সময়, যদি এটা টুক করে ভেঙে যায়, ওইটা ছিঁড়ে যাবে, আর ছিঁড়লেই আর প্রচুর ফোর্সে রক্ত বেরিয়ে যাবে। তো ওইরকম যদি কোনো অ্যাক্সিডেন্ট কোনো রাস্তায় দেখিস বা কিছু করিস, কি করতে হবে? সঙ্গে সঙ্গে তাকে বন্ধ করে এনি হাউ গামছা যেটা পড়েছে ছিঁড়ে ফিড়ে ভালো করে বেঁধে দাও, রক্তটা যাতে না বেরিয়ে যায়, তারপর হসপিটাল নিয়ে যাও, বেঁচে যাবে। আর রক্ত বেরিয়ে গেলে হসপিটালে নিয়ে গেলে আরআইপি আর রিল বানানো ছাড়া কিছু থাকবে না। তখন আর কিচ্ছু থাকবে না। বলো। এই ভালো কোশ্চেন করেছে, যদি ফিমেলের হিমোফিলিয়া হয় আর মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তখন কি মরে যাবে? যেটা হয় টিস্যু রাপচার হয়। তো টিস্যু রাপচার হলে ওখানে কি হয়? ওদের ক্ষেত্রে ব্লাডটা নর্মাল কি হয়? ব্লাড ক্লাম্পিং হয়ে হয়ে আসে, মানে নর্মাল হেলদি মানুষের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে কন্টিনিউয়াস ব্লাড রিলিজ হতে থাকে। কিন্তু যদি হিমোফিলিক হয়, তখন কন্টিনিউয়াস ব্লাড রিলিজ হতে থাকবে, সেই সময় তাদের মেডিসিন নিতে হবে, যাতে টিস্যু গুলোকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করে ফেলতে, বলে তো বাঁচবে না। ওই জন্য হিমোফিলিক যারা থাকবে তাদেরকে একটু প্রিকশন নিতে হবে, অনেক মেডিসিন নিতে হবে, যাতে অ্যাকচুয়ালি ওই যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা খুব তাড়াতাড়ি যাতে রিজেনারেট হয়ে যায়, রিপেয়ার করে দেয়, সেটা দেখতে হবে। ওই ক্লাম্পিংটা থাকবে না, কন্টিনিউয়াস ব্লিডিং হবে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয়, মেল ফিমেল একটু আলাদা কেস। মেলদের ক্ষেত্রে কি হবে? এটাতে এক্স লিঙ্ক ডিজিজ, সো এক্স ওয়াই লিখবো, আর একটা এক্স ওয়াই লিখবো। একটা এক্স এর মাথায় প্লাস দিয়ে দিলাম, তার মানে কি, সে অ্যাফেক্টেড একটা এক্স রয়েছে, আর একটা এক্স ওয়াই কি রয়েছে ঠিকঠাক, ওয়াই লিঙ্ক তো নয়, এটা তো এক্স লিঙ্ক। তাহলে এ কি হলো? এ হলো রোগী, তার মানে এ হচ্ছে অ্যাফেক্টেড। আর এইটা কি হবে? হেলদি। ফিমেল, আচ্ছা মেল কখনো কেরিয়ার হয় না কেন? এটা কোশ্চেন আসতে পারে অ্যাসাসন রিজনিং, যে সেক্স লিঙ্ক ডিজিজ বা ডাইরেক্টলি বলে দিল ইন হিমোফিলিয়া অর কালার ব্লাইন্ডনেস, মেল কখনো মানে কেরিয়ার হয় না। রিজন কি? ডিউ টু সিঙ্গেল এক্স প্রেজেন্ট ইন দেয়ার বডি, রাইট? তাকে সাপ্রেস করার জন্য আর কোনো এক্স থাকে না। আচ্ছা, ফিমেল, ফিমেলের ক্ষেত্রে 3টে হতে পারে কেস, এক্স প্লাস এক্স হতে পারে, এক্স এক্স হতে পারে, আবার এক্স প্লাস এক্স প্লাস হতে পারে। সো এক্স প্লাস এক্স প্লাস মানে কি? অ্যাফেক্টেড। এক্স এক্স মানে কি? হেলদি। এক্স প্লাস এক্স মানে কি? কেরিয়ার। এইটার উপর বেস করে এবার কোশ্চেন করতে পারবে, ঠিক আছে? তো সেম ভাবে আমরা যেরকম আগে করেছিলাম, আমি একটা করি। ধর বলা হলো যে মেলটা ছিল, সে ছিল হেলদি, একজন হেলদি মেল, সে কাকে বিয়ে করে ফেললো? একটা কেরিয়ার ফিমেলকে বিয়ে করে ফেললো।
আচ্ছা উল্টো দুটোই মেল করে ফেলেছি, প্রবলেম হয়ে যাবে আমার। না এখন কিছু প্রবলেম নেই, সব ঠিক আছে চলবে। অ্যানালিসিসটা কি ও অ্যানালিসিসটা কি করবো ভাই? সো এখানে ফিমেল এটা, না এসব দেবে না। আচ্ছা আমি কোথায় একটা কোশ্চেন দেখছিলাম, আই থিঙ্ক মহারাষ্ট্র বা গুজরাটে, যে বন্ধ করো। তো এরকম একটা হেলদি মেল আর একটা কেরিয়ার ফিমেলের সাথে বিয়ে হলো, এবার তোকে কোশ্চেন করবে পার্সেন্টেজ অফ অ্যাফেক্টেড অফস্প্রিং কত। তো হেলদি যদি মেল হয়, হেলদি মেল হলে কি হবে এক্স ওয়াই, আর এই ফিমেলের ক্ষেত্রে কি হবে কেরিয়ার এক্স প্লাস এক্স। সো এক্স প্লাস এক্স, এখানে কি হবে এক্স এক্স, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে হয়ে যাবে এক্স ওয়াই। তো এইখানে না ছোট টুইস্ট আছে, ভালো করে বুঝতে হবে। তোকে যদি কোশ্চেন বলে অফস্প্রিং, তখন তোকে মেল ফিমেল দুটোই দেখতে হবে। এতক্ষণ আমরা থ্যালাসেমিয়া কিন্তু মেল ফিমেল ধরতে পারবি না, কারণ অটোজম তো, তুই কি করে ডিফারেন্স করবি। তো এইবার এখানে যদি অফস্প্রিং বলে, অফস্প্রিং হলে অ্যাফেক্টেড কে একমাত্র এই 25% অ্যাফেক্টেড, কেরিয়ার 25%, আর হেলদি 50%। যদি তোকে বলা হয় সান বা ডটার, যদি ডটার বলা হয় 0% ডটার, অ্যাফেক্টেড ডটার কোথায় নেই 0%। কেরিয়ার বলা হয় 25% নয় 50%। ফিমেল বল ডটার বলছে, এই দুজন তো ডটার, তার রেসপেক্টে বলতে হবে। তো সান যদি বলা হয় এই দুজনের রেসপেক্টে বলতে হবে। তো সান বললে এই দুটো 100%, তাহলে এটা 50%, এটা 50%। যদি সান বলে, আর যদি ডটার বলে এই দুটোর রেসপেক্টে বলতে হবে। আর যদি অফস্প্রিং বলে তখন চারজনকে নিয়ে একসাথে বলতে হবে। তো কোশ্চেনটা জানতে হবে যে তোমাকে কি জিজ্ঞাসা করছে, ডটার জিজ্ঞাসা করছে নাকি অফস্প্রিং জিজ্ঞাসা করছে, মাথায় ঢুকছে একটু? তো এরকম কোশ্চেন আসতে পারে, দেখি তোরা করে দেখা, দেখি একটা আমি একটা বলছি। রহিম, এইবার রহিমের রহিমের কন্ডিশন কি ছিল? রহিম ছিল রোগী, অ্যাফেক্টেড। সো অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড রহিম, এর সাথে হেলদি রাইম বিয়ে হয়েছে। এবার বলো পার্সেন্টেজ অফ অ্যাফেক্টেড ডটার, পার্সেন্টেজ অফ অ্যাফেক্টেড son, শিওর? অ্যাফেক্টেড son, শিওর? দেখি করে দেখা যাক। আচ্ছা এখানে রহিম কি ছিল, অ্যাফেক্টেড ছিল তো। তো রহিম অ্যাফেক্টেড মানে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই। আর এ কি ছিল হেলদি, এক্স এক্স। আচ্ছা এটাকে না একটু হেলদি না লিখে কেরিয়ার করে নে, এটা কেরিয়ার করে নে, একটু একটু জটিল করি। কেরিয়ার করে এই খাতায় লেখ, কম্পিউটার ব্রেন হচ্ছে বসে বসে। কেরিয়ার, কেরিয়ার করো। তো এক্স প্লাস এক্স, এবার করে দেখো, করে দেখে বলো। হুম? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এক্স প্লাস এক্স প্লাস, এখানে এক্স প্লাস এক্স, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স ওয়াই। সো 50% সান কি হবে এফেক্টেড, 50% ডটার এফেক্টেড। আর যদি অফস্প্রিংও বলে সেও 50% এফেক্টেড, কারণ টোটাল চারজনের মধ্যে দুজন। বুঝেছো? তো এরকম কোশ্চেন তোমাদের আসতে পারে। ওকে, এই জন্য কি দরকার, জেনেটিক কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট। হোমোজাইগোসিটি চলে আসে এদের ক্ষেত্রে, যারা এর আমরা পেডিগ্রি দেখবো, এর সাথে মেন্ডেলিয়ান পেডিগ্রি আছে। যখন খুব ক্লোজ রিলেটিভের মধ্যে বিয়ে হয়ে যায়,
মানে সেম পরিবারের মধ্যে মুসলিমের মধ্যে দেখা যায়, খ্রিস্টানদের মধ্যে দেখা যায়। ওরা বিশ্বাস করে যে তাদের জিনটা বাইরে না যাক, তো তার জন্য কি করে, খুব ক্লোজ রিলেটিভ, আমাদের কাকার ছেলে পিসির মেয়ে, কাকার ছেলে পিসির ছেলে, মানে ছেলে মেয়ে আর কি, উল্টো উল্টো। হ্যাঁ, মাসির মেয়ে পিসির ছেলে, মানে খুব ক্লোজ বিয়ে করে ফেললে কি হয়, রিসেসিভ ট্রেড গুলো সব কাছাকাছি চলে আসে। তখন রিসেসিভ ট্রেড যখন হোমোজাইগাস কন্ডিশনে যায় এক্সপ্রেস করে যায়, এই জন্য এইসব কেসে কি হয়, জেনেটিক ডিজঅর্ডার অনেক বেশি হয়ে যায়। ওকে, সেম ভাবে আর একটা ডিজিজ আছে কালার ব্লাইন্ডনেস, পুরো সেম ক্রস হবে। কালার ব্লাইন্ডনেস এর প্রবলেমটা কি হয়, কালার ডিফারেন্সিয়েশন করতে পারে না। কি কি কালার, রেড গ্রিন। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আমাদের এখানে যারা কালার ব্লাইন্ড তারাও কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, কারণ গান্ধীজি সেখানে চোখ দিয়ে দেখে। ও আমরা গান্ধীজি চোখ দিয়ে দেখে। আচ্ছা, বুঝলি না তো, দাঁড়া, এটা অফ করে দিয়ে বুঝিয়ে দিচ্ছি।